পড়ছিলাম রক্তকরবী, কলমে সাবিহাতুল সাবহা, পর্ব সংখ্যা 29। জ্যাস টেবিলের উপর প্লেট রেখে মেহেরাবের দিকে তাকালো। মেহেরাব জ্যাসের হাতে প্লেট দেখে অসন্তুষ্ট দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার আপাতত এত রাতে আর খেতে ইচ্ছে করছে না। জ্যাস হালকা হেসে মেহেরাবের পাশের সোফায় বসলো। মেহেরাব ভ্রু কুচকে তাকাতেই জ্যাস বলে উঠল, আমি অবাক হচ্ছি মেহেরাব শিকদারের পতন দেখে। আফসোস, সে নিজে দেখতে পাচ্ছে না। মেহেরাব জ্যাসের কথার বিপরীতে হাতে সিগারেট ধরিয়ে বলে উঠল, সেই পতন করবীর হাতে হলে আমি নির্দ্বিধায় মাথা পেতে নেব। জ্যাসের হাত শক্ত হয়ে আসে, চোখে মনে হচ্ছে আগুন ঝরবে। তথাকথিত প্রেম বলতে কিছু নেই। প্রেমের সত্য জন্ম হয় কবুল বলার পরে। এর আগে যেটা, সেটাকে শুধুই নষ্টামি বলে। জ্যাসের এমন কথায় হু হু করে হেসে ওঠে মেহেরাব। বাহ, আমি তো আমার নয় জ্যাস শিকদারের পতন দেখছি। তাহলে বলতে চাচ্ছিস করবীর আর তোর মধ্যে প্রেমের কথা? এটা একটু বেশি বাড়াবাড়ি মনে হচ্ছে না? এই জীবনে কখনো করবি তোকে ভালোবাসবে না। জ্যাস হাতের ঘড়ির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে উঠল, দেখা যাক, খুব জলদি তোকে মামা হওয়ার সুখবর শোনাবো, তাও করবীর লাজুক মুখে। মেহরাব তা উপেক্ষা করে বলে উঠল, ঘুম পেয়েছে। সে ভালো করেই জানে করবীর চোখে কতটা ঘৃণা আর প্রতিশোধের আগুন জ্বলছে জ্যাসের জন্য। জ্যাস উঠে চলে যায়। নিশ্চয়ই মেহরাব কিছু বুঝে ফেলেছে, তাই তো সে এত শান্ত। করবী খাবার টেবিলে রেখে প্রায় শুয়ে পড়েছিল। এর মধ্যে জ্যাস রুমে প্রবেশ করল। করবীকে অন্য পাশ ফিরে শুয়ে থাকতে দেখে বুঝল, নিশ্চয়ই জ্যাসের আচরণে মন খারাপ হয়েছে। জ্যাস এসে ইচ্ছে করে গ্লাস হাতে নিয়ে নিচে ফেলে দিল। বিকট শব্দে করবী পেছন ফিরে তাকালো। সাথে সাথে জ্যাস বলে উঠল, হাত থেকে ফসকে পড়ে গেছে বউ। করবী এক দৃষ্টিতে গ্লাস ভাঙার দিকে তাকিয়ে বলে উঠল, এভাবে সবকিছু ভেঙে যায়। সম্পর্ক, ভালোবাসা, সবকিছু আপনার জন্য। জ্যাস ভ্রু কুচকে গ্লাস তুলতে ঝুঁকে এক জায়গায় জমালো। একটু লেগেই ওর হাত কেটে গেছে। জ্যাস বিরক্ত হয়ে হাতের দিকে তাকালো। করবী যেন এটা দেখেও দেখেনি। অন্যদিকে ফিরে বলল, আমি ঘুমাবো, সকাল হয়ে যাচ্ছে। জ্যাস এক দৃষ্টিতে নিজের হাতের দিকে তাকিয়ে করবীর দিকে উঠিয়ে বলল, আমার হাত কেটে গেছে তো তথ আমি পড়তে বসিনি, তুমি এখন আমাকে খাইয়ে দাও। করবী প্রচুর রেগে যায়। নূর বলেছিল জ্যাসকে নিজের প্রেমের ফাঁদে ফেলতে। শত্রুকে হাতের মুঠোয় নাচানোর এই একটা বড় সুযোগ কিন্তু করবী কিছুতেই পারছে না। নিজের মা, বাবা, বোনের খুনিকে ও কিভাবে ভালোবাসার মতো একটা পবিত্র কিছুতে ফেলবে? নূরের কথা মনে আসতেই করবী উঠে এসে হাত ধুয়ে নিল। জ্যাস হাতের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। সে তো নিজেই ইচ্ছে করে হাতে আঘাত লাগিয়েছিল। করবী যে ফাঁদে জ্যাসকে ফেলতে চাচ্ছে, এমনটা হয়ে যায় সেই ফাঁদে নিজেই পড়ে যায়। জ্যাস এক লোকমা খেয়ে কিছু সময় চুপ করে রইল। হালকা চোখ বন্ধ করে বলে উঠল, তোমার রান্না, হাতের খাবার সবকিছু আমার খুব প্রিয় একজনের সাথে মিলে। করবী অবাক হওয়ার মতো মুখ করে বলল, আপনার প্রিয় কেউ আছে? শুনে বেশ অবাক হলাম। জ্যাস হালকা হেসে করবীর দিকে তাকিয়ে বলল, কেন, আমি কি মানুষ নই? করবী জ্যাসের মুখে হাসি দেখে আরও অবাক হলো। লোকটা সবসময় ভিলেনের মতো ভয়ঙ্কর হাসি দেয়, তবে আজকেরটা ভিন্ন ছিল, স্নিগ্ধ শীতল। আমার তো মনে হতো রোবট। করবী বলে উঠল, এমনও বলতে পারো, সহজভাবে উত্তর দিল জ্যাস। করবী আবার বলে উঠল, কে সেই মানুষ? আপনার পছন্দের কেউ? জ্যাস ভ্রু কুচকে করবীর দিকে ঝুঁকে বলে উঠল, আমার প্রতি এত আগ্রহ দেখাচ্ছ কেন মেয়ে? প্রেমে টেমে পড়েছ? জ্যাসের এমন আচমকা করবীর মুখের সামনে চলে আসায় করবী কিছুটা ভড়কে গেল। নিজেকে সামলে বলল, আমার রুচি এতটাও খারাপ না। আজ জ্যাস রেগে যাওয়ার বদলে হেসে উঠল। করবী খাবার প্লেটের দিকে তাকিয়ে বলে উঠল, ওর জন্যই বুঝি রেগে আপনি আমার পায়ে গুলি করেছিলেন? জ্যাসের হাসি থামে। সে শান্ত কণ্ঠে বলে উঠল, এটা জিজ্ঞেস করার দরকার ছিল, তার জন্যই কি আমাকে বাঁচিয়ে রেখেছেন? করবী আরো অবাক হয়ে বলল, মানে? জ্যাস করবীর কানের পেছনের চুলগুলো সরিয়ে ওর দিকে ঝুঁকে ফিসফিস করে কানে বলল, তাকে উপহার দিব বলে আজও তোমাকে বাঁচিয়ে রেখেছি বউ। করবী শক্ত করে প্লেট চেপে ধরে বসে থাকে। কে সে? আমাকে দিয়ে কি প্রয়োজন? আমি কি তাকে চিনি? হাজারো প্রশ্ন এসে ভিড় করে করবীর মস্তিষ্কে। জ্যাস উঠে পানি খেয়ে করবীকে ঘুমাতে বলে রুম থেকে বের হয়ে যায়। করবী ঠিক সেভাবেই সেখানেই বসে থাকে। সময় যায়, করবী নড়ে চড়ে উঠে শুয়ে পড়ে। রাত প্রায় 3:40। তখনই একটা বাঁশির সুরে করবীর ঘুম হালকা হয়ে যায়। দূর থেকে এক মধুর বাঁশির সুর করবীর ঘুম সাথে সাথে মিলিয়ে যায়। গানটা শুনতেই করবী চিনতে ভুল করল না কণ্ঠটা। ওর বুক কাঁপতে থাকে। এটা কিভাবে সম্ভব? করবী রুম থেকে বের হয়ে ছাদের দিকে দৌড়ে সে ছাদে গিয়ে চারপাশে খুঁজতে থাকে।
তখনই দেখতে পায় শিকদার বাড়ির পেছনে পুকুর পাড়ে বড় নারকেল গাছের নিচে কেউ বসে বাঁশির সুর তুলে গান গাইছে। করবীর মনে পড়ে সেই রাশিয়ার গ্রামের সেই বাঁশির সুরের কথা। কে এই যুবক? সে কি এই বাড়ির কেউ? তাহলে তো সে করবীকে দেখেই চিনতে পারবে। করবী কিভাবে চিনবে? সকালের ঘুম করবীর একটু দেরিতেই ভেঙে গেল। সকালে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিল। আশেপাশে নিজের অজান্তেই জ্যাসকে খুঁজল। লোকে ঠিকই বলে, একই ছাদের নিচে থাকতে থাকতে শত্রুর প্রতিও শত্রুর নিজের অজান্তেই মায়া জন্মে যায়। করবীরও হয়েছে। করবী মাথায় ঘোমটা টেনে নিচে নেমে আসলো। ঘরের কাজের লোকগুলো ভয়ে জড়সড় হয়ে আছে। বাসায় বিশাল বড় ঝগড়া বেঁধে গেছে চাচা ভাতিজার ভেতরে। কবির বলছে কবির দাঁড়াবে, জ্যাস জানিয়ে দিয়েছে ফারহান শিকদার দাঁড়াবে, এবং এর মধ্যে নতুন করে শাইলা সিদ্দিকী বলছে মেহরাব দাঁড়াবে। কবির শাইলা সিদ্দিকের উপর প্রচুর রেগে বলে উঠল, আপনার ছেলে ডক্টর, এটাই তো ঠিক আছে, রাজনীতির ও কি বুঝে? শাইলা সিদ্দিকীও কম না। আমার ছেলেকে আমি একসাথে দুইটাই পড়িয়েছি, বুঝিয়েছি দেশে একজন শিক্ষিত মন্ত্রীর প্রয়োজন, মূর্খ নয়। শাইলা সিদ্দিকীর এমন মন্তব্যে বেশ রেগে গেল কবির। সে তার মেজো ভাইকে বলে উঠল, আশিক, এই মহিলা আমাকে মূর্খ বলল। এই মহিলার মুখে আমার সকল সার্টিফিকেট এনে ছুঁয়ের মার। আশিক বড় ভাই তো একবার শাইলা সিদ্দিকীর দিকে তাকাচ্ছে। শাইলা সিদ্দিকী মুখ বেঁকিয়ে বলে উঠল, শুধু সার্টিফিকেটে কিছু যায় আসে না। একমাত্র মন্ত্রী হওয়ার যোগ্যতা আমার ছেলেরই আছে এই বাড়ির মধ্যে। একজন তো গান নিয়ে সারা জীবন পার করে দিয়েছে, বিয়ে শাদিও করেনি, কি বুঝবে অন্যের দুঃখ। আরেকজন তো কখনো বউয়ের সাথে সম্মান দিয়ে কিভাবে কথা বলতে হয় তাও শিখেনি, সে নাকি মন্ত্রী হবে। হাস্যকর। কবির আবারও রেগে বলে উঠল, আপনি রাজনীতির মধ্যে বউ কেন টানছেন? রাজনীতি আমি বউ সাথে নিয়ে করব না। বউ থাকবে ঘরে, মাঠে নয়। তুমি তো ঘরেই ইজ্জত দিয়ে কথা বলতে পারো না, বাহিরে কি বলবে? কবির রেগে ওর ভাইয়ের দিকে তাকালো। জ্যাস মেহরাব সোফায় পা তুলে বসে আছে। ফারহান শিকদার মোবাইলে কিছু একটা করছে। আশিক ওদের ঝগড়া দেখছে দাঁড়িয়ে। বাড়ির কাজের লোক হতে সবাই মাথা নিচু করে লুকিয়ে আছে, আর মহিলারা পর্দার আড়ালে দাঁড়িয়ে দেখছে। করবী সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে শান্ত দৃষ্টিতে বোঝার চেষ্টা করছে কিছু। কবির শাইলা সিদ্দিকীর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, সময় বলে দেবে কে যোগ্য। মন্ত্রী পদে তো আমিই দাঁড়াবো। শাইলা সিদ্দিকী বিনিময়ে হাসলো। এর মধ্যে যে ফাটাফাটি কিছু একটা হবে এদের মুখ দেখেই বোঝা হয়ে গেছে। করবী সবার চোখের আড়ালে রান্নাঘর থেকে কফি নিয়ে নিজের শ্বশুরের রুমে প্রবেশ করলো। মেহরাব ওনার চিকিৎসা শুরু করেছে। করবীও সেবা নেওয়া শুরু করেছে যেন তিনি জলদি সুস্থ হয়ে যান। করবী বাহিরে এসে নতুন কোনো মুখ খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু ফলাফল শূন্য। নতুন কোনো মুখ চোখে পড়ল না। করবী দ্রুত রুমে এসে একটা কাগজে কিছু লিখে শিকদার বাড়ির পেছনে সেই গাছের নিচে রেখে আসলো। আসার পথে দেখা হলো ফারিয়ার সাথে। ফারিয়া তুলসী পাতা নিতে এসেছিল। তারা দুইজন কথা বলতে বলতে বাড়িতে চলে আসলো। হামজা আর মিস এলিনার ঘরের পেছনে এসে দাঁড়ালো। সে আজ এর একটা মীমাংসা করেই এখান থেকে যাবে। প্রতিদিন এটা সেটা নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে সে আজ ভীষণ রেগে গেছে। একটা গাছ বেয়ে ও প্রথমে ছাদে আসলো। ছাদের সাথে রুমটা মিস এলিনার। হামজা আস্তে আস্তে চারপাশে তাকিয়ে বেলকনি দিয়ে নেমে রুমে প্রবেশ করলো। রুমটার চারপাশটা ভীষণ সুন্দর, কিন্তু মিস এলিনা কোথায়? হামজা চারপাশ ঘুরে যখন দেখতে ব্যস্ত, তখনই ওয়াশরুমের দরজা খট করে খুলে এলিনা বেরিয়ে এলো। হামজাকে দেখে একটা চিৎকার দিয়ে ওইদিকে ফিরে যেতেই হামজা ওয়াশরুমের দিকে ফিরে স্তব্ধ হয়ে গেল। শ্যামবর্ণ একটা মেয়ে, ভেজা চুল, উন্মুক্ত পিঠ থেকে পানি ঝরে পড়ছে। হামজা চোখ পিঠ ঠেকিয়ে কোমরে আসতে ওর দম বন্ধ হয়ে আসলো। সাথে সাথে ও নিজেও অন্যদিকে ফিরে গেল। বুকে হাত দিয়ে শ্বাস বন্ধ করে বলে উঠল, একটা শ্যামবর্ণ নারী হাজারো সুন্দরী নারীর চেয়েও ভয়ঙ্কর। এলিনা দ্রুত ওয়াশরুমের দরজা লাগিয়ে দিল। হামজা চুপচাপ দাঁড়িয়ে রইল বুকে হাত চেপে। কিছু সময় পর মিস এলিনা বের হয়ে আসলো। মুখে ওড়না পেঁচানো, ছোট ছোট গোল গোল চোখ, কিছু চুল কপালে এসে লেপ্টে আছে। আজ যেন মিস এলিনাকে সব রূপেই হামজার চোখে মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে। মিস এলিনা রেগে আক্রমণ করে বসলো হামজার উপর। হামজা কোনোরকম সরে গেল, তাও এলিনা তেড়ে এসে এক ঘুষি বসিয়ে দিল হামজার মুখে, তারপর হাঁটুতে। হামজা হাঁটু ভেঙে নিচে পড়েও পাল্টা আক্রমণ করলো না। আজ এলিনার জায়গায় অন্য কেউ হলে এখানে তার লাশ পড়ে যেত, অথচ হামজা মুখে মুচকি হাসি নিয়ে হাসছে। এলিনা রেগে বলে উঠল, কাপুরুষের মতো একটা মেয়ের রুমে প্রবেশ করতে লজ্জা লাগলো না? আবারও আক্রমণ করতে চাইলে হামজা এলিনার হাত ধরে একটানে নিজের হাঁটুর উপর বসিয়ে চেপে ধরে চুলের পিছনে মুখ নিয়ে শ্বাস টেনে বলে উঠল, শান্ত হও এলিনা, আমি কিছু দেখিনি। কি ছিল এই একটা কথায়?
এতটা নেশায় ডুবে হামজা কথা বলল, এলিনা স্তব্ধ হয়ে শান্ত হয়ে গেল। অ্যালকোহলের নেশার থেকেও যে তীব্র নেশা তৈরি হয় তা কেমন একটা নারীর শরীরের গ্রান থেকে আজ হামজা হাড়ে হাড়ে বুঝতে পারছে। নিজেকে মাতাল মাতাল লাগছে। মনে হচ্ছে এই নারী এখন তার বুকে ছুরি বসালেও সে হাসতে হাসতে তা গ্রহণ করবে। এতটা দুর্বল নিজেকে মনে করছে। মিস এলিনা অপ্রস্তুত হয়ে হামজাকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজের দূরে সরে গেল। নিজেকে আবারও সেই কঠিন রূপে এনে জিজ্ঞাসা করলো, কেন এসেছো এখানে? তোমাদের মতো ধ্বংসকারীকে আমি কখনো সেই তলোয়ার দেব না। হামজা আজ কিছু না বলে শুধু খোলা চোখে এলিনার চোখ দেখে হেসে বলল, আমি আবারও আসব। বলে সে বেলকনি দিয়ে নেমে গেল। হামজা যেতেই নূরের চোখ টলমল হয়ে উঠল। আজ সে হামজার চোখে মিস এলিনার জন্য যা দেখেছে নিজের জন্য কখনো দেখেনি। সে মিস এলিনা সেজে আছে, তবুও ওর মিস এলিনার প্রতি হিংসে হচ্ছে। ভুল করে হোক কিংবা ইচ্ছে করে, ভালো তো বেসেছিল হামজা নামের এক পাষণ্ড পুরুষকে। কেন আমায় ভালোবাসলেন না হামজা? কেন? আমি তোমাকে কখনো ক্ষমা করব না। তুমি আমার আর আমার পরিবারের সাথে যেটা করেছো তার চেয়েও বেশি কিছু ফেরত পাবে। করবি নিচে আসলো। রুমে আর ভালো লাগছে না। নূরও হামজার বিষয়ে জানিয়েছে। এই পৃথিবীর সব পুরুষ এত খারাপ কেন? করবি তো কোনো পুরুষকে ভালো দেখেনি। ফারহান শিকদার, মেহেরাব শিকদার একটু ভালো, একটু নয়, তারা অনেক ভালো, বাকি সব খারাপ। করবিকে নিচে দেখে শাইলা সিদ্দিকী হেসে গালে হাত রেখে বলল, আমার বোন আর ওর ছেলে মেয়ে আসছে আজ। তোমাকে তো দেখেনি, তাই আজ আমি তোমাকে সাজাবো নিজ হাতে। করবি। পাশ থেকে ফারহান বলে উঠল, ছোট আম্মু, আমাদের করবিকে না সাজলে অনেক সুন্দর লাগে। চুমকি কিছুটা বিরক্ত হলো। সাথে টুম্পা মেয়েকে কোলে নিয়ে রুমে চলে গেল করবিকে দেখেই। রিয়া মুখ ভেঙচে নিজেও চলে গেল। ছোট থেকে জ্যাসকে ভালোবেসেছে, আর এই মেয়ে নিজের রূপ দেখে বিয়ে করে নিল। সমস্যা নেই, কয়দিন টিকে রিয়াও দেখবে। শাইলা সিদ্দিকী করবিকে নিজের সাথে নিয়ে গেল। জ্যাস আজ খুবই ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে। ফারহান শিকদার মন্ত্রীপদে অ্যাপ্লাই করেছে। এটা নিয়ে বেশ ঝামেলা হয়েছে কবিরের সাথে। ভাই ভাই এমন দ্বন্দ্ব দেখতে ভালো দেখায় না। তবুও কবিরের ভালোর জন্য জ্যাস ওকে দাঁড়াতে দিচ্ছে না। জ্যাস কাউকে কল দিয়ে বলল, বেশি ক্ষতি যেন না হয়, জাস্ট ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করে হসপিটালে নিয়ে যাও, তারপর ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে রাখো 1 সপ্তাহ। জ্যাস কল রেখে করবিকে খুঁজলো। কোথাও না পেয়ে আবারও নিচে নেমে আসলো। ফারহানা আপেলে কামড় বসিয়েছে। তখনই জ্যাস বলে উঠল, ভাবি, করবি কোথায়? ভাবি ডাক শুনতেই ফারহানা পেছন ফিরল। জ্যাস কখনো ওদের সাথে কথাও বলে না, সেখানে ভাবি বলছে। সূর্য আজ কোন দিকে উঠেছে? করবি তো মেছো আম্মুর রুমে। জ্যাস কথা না বাড়িয়ে আবারও নিজের রুমে চলে গেল। বাড়িতে মেহমান এসেছে। শাইলা সিদ্দিকের 2 বোন 1 ভাই, ওদের ছেলে মেয়ে সবাই এসেছে। মেয়েডরা নাস্তা এনে সামনে সাজিয়ে রাখলো। বেশ আপ্যায়ন চলছে। শাইলা সিদ্দিকে করবিকে একটা কালো শাড়ি পরিয়েছে। ফর্সা সরিয়ে যেন কালো রং, এর জন্য আরও ফুটে উঠেছে করবি। চুলগুলো হাঁটু ছড়িয়ে গেছে। গালে একটা কালো কুচকুচে তিল। হাসি দিলে থুতনিতে টোল পড়ে। ডাগর ডাগর চোখ, মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই মুগ্ধ হয়ে বলে উঠল, জ্যাস শিকদার এমন চাঁদের পরি কোথায় পেল? এই অন্ধকার শিকদার বাড়িতে এমন আলো লুকিয়ে আছে। আরেকজন বলে উঠল, জ্যাস শিকদার যেমন তার বউও তেমনই, কেউ পাওয়ার দিয়ে আর কেউ রূপ দিয়ে। করবি সবার সামনে চুপচাপ বসে আছে। সবাই ওকে নিয়েই বলছে, ছবিও তুলছে। শাইলা সিদ্দিকী এক দৃষ্টিতে করবির দিকে তাকিয়ে বাঁকা হাসল। এই মেয়েটা মেহেরাবের বউ হলে আজ ওনার আনন্দের শেষ থাকতো না। এমন একটা মেয়ে মেহেরাবের জন্য চাই, যাকে দেখলেই হৃদয় শান্ত হয়। সৌন্দর্য ক্ষমতা সবার উপরে, যা আমরা এত নাম দাম শক্তি পাওয়ার টাকা দিয়েও করতে পারি না, তা সৌন্দর্যে করিয়ে দেখাতে পারে। শত্রুকে বশ করে নিতে পারে। একজন পুরুষকে বাঘ থেকে বিড়াল বানাতে পারে। একজন নারী শত্রুকে মায়ায় ফেলতে পারে। এখানে গরুর বাজার বসেছে নাকি? পুতুল সাজিয়ে সবাইকে উপস্থাপন করা হচ্ছে। এমন গম্ভীর রাশভারী কণ্ঠ শুনতেই বুঝতে বাকি নেই জ্যাস শিকদার সিঁড়িতে দাঁড়িয়ে বলছে। এর মধ্যে মেহরাব ও মেহমান এসেছে শুনে হসপিটাল থেকে চলে এসেছিল, কিন্তু দরজায় দাঁড়িয়ে করবিকে দেখতেই ওর হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল। বাইজিদ শিকদার ঘরে থেকে সব দেখছে বসে বসে। প্রায় অনেকটাই সুস্থ হচ্ছেন তিনি। সবাই জ্যাসকে দেখে বলল, কেমন আছো? কিন্তু জ্যাস কারো উত্তর না দিয়ে বলে উঠল, আমার বউ কি কুরবানির গরু নাকি বাজারের সস্তা পুতুল? জ্যাসের রাগ সম্পর্কে শাইলা সিদ্দিকী ভালো করেই জানেন। জ্যাস প্রচুর রেগে গেছে। শাইলা সিদ্দিকী সবার সামনে অপমানিত অনুভব করে এগিয়ে আসে জ্যাসকে বোঝাতে। জ্যাস চিৎকার করে বলে উঠল, আপনি চুপ থাকুন, আপনাকে তো পরে দেখিয়ে নিচ্ছি। বলে করবির দিকে এগিয়ে এসে ওকে পাজাকলুত করে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল।
করবি ভয়ে চুপসে আছে। কি হয় আল্লাহ জানে আজ। মেহরাব শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। ভেতরে মনে হচ্ছে কিছু একটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে। শাইলা সিদ্দিকী নিজের ছেলের অসহায় দৃষ্টির দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল, এমন একটা জায়গায় আমি জ্যাস শিকদারকে দাঁড় করাবো একদিন। আমার ছেলের হারানোর সব কিছু ফিরিয়ে দেব, সব সুখ শান্তি, প্রিয় মানুষ। জ্যাস করবিকে রুমে এনে বিছানায় ছুঁড়ে ফেলে বলে উঠল, এতই যখন নিজেকে দেখাতে ইচ্ছে, সিনেমায় এন্ট্রি নিতে পারো, না হয় আমাকে সবকিছু খুলে দেখাতে পারো সুইট হার্ট বউ। জ্যাসের এমন ভিলেন হাসি দেখেই করবীর আত্মা বেরিয়ে আসার মতো অবস্থা। জ্যাস বিছানায় করবীর উপর ঝুঁকে ওর কালো শাড়িতে হাত বুলিয়ে কাঁধে হাত রাখলো। একটা একটা করে পিন খুলতে খুলতে বলে উঠল, এমন পাতলা কালো শাড়ি পরে পেট দেখিয়ে সবার মনোযোগ কাড়া, পরপুরুষকে আকৃষ্ট করা, এতটাই যৌবনের ক্ষুধা জেগেছিল তোমার? আমাকে বলতে পারতে। আমার চেয়ে ভালো কেউ পারবে না, ট্রাস্ট মি। করবি ভয়ে রাগে আরেকটা ভুল করে বসলো। ঠাস করে জ্যাসের গালে থাপ্পড় বসিয়ে দিল। সাথে সাথে জ্যাসের মুখটা হেলে গেল বাঁদিকে। জ্যাস দাঁত দিয়ে ঠোঁট কামড়ে করবীর দিকে তাকালো। রাগে একটানে করবীর আঁচল সরিয়ে নিতেই করবী শব্দ করে কেঁদে উঠল। জ্যাস করবীর কান্না উপেক্ষা করেই করবীর হাত দুটো শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ করে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল।